রূপা খুবই গরিব ঘরের মেয়ে। সে মানুষের বাড়িতে কাজ করেই তার সংসারটা চালায়। রূপার বাবা নেই, তাই এই সংসারের পুরো হালটাই রূপাকে ধরতে হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর রূপা বাড়িতে ফেরে। মা, ও মা, কোথায় গেলে তুমি? একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো না গো। জানো না যে আমি কাজ থেকে ফিরি তোমার মুখটা দেখতে চাই, না হলে যে আমার সারাটা দিন খারাপ যায়। মা, ও মা, ঘরে আছো তুমি? নাকি তুমি পাড়াতে বেরিয়েছো? ও মা, বাইরে বেরিয়ে এসো না গো। রূপা ডাকাডাকিতে তার অসহায় বৃদ্ধা মা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ রে রূপা, কি হয়েছে মা? তুই চলে এসেছিস? আজকে একটু তাড়াতাড়ি ফিরলি যে মা, কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি একটু ঘরে কুটনো করছিলাম। ঘরে তো খাবার দাবার কিছুই নেই, দুটো আলু আছে, ওগুলোই ভাজা করব ভাবছি। এই যে মা, দেখলে আবারও তুমি ভুল করলে। তোমাকে কতবার করে বলেছি ঘরে যদি কোনো খাবার দাবার না থাকে তুমি আমাকে জানিও এর আগে। না হলে আমি জানবো কি করে বলো তো? তুমি তো আমাকে রান্নাঘরে যেতেই দাও না। সারাদিন আমি বাইরে কাজ করি মা, আমি কি রান্নাঘরের খবরাদি কিছু জানি বলো? বাজারের পাশ দিয়ে তো কাজ থেকে ফিরি, করিম কাকার দোকান থেকে কিছু না হয় সদাই কিনে নিয়ে আসতাম। মারে, সংসারের জন্য তুই পুরো জীবনটাই শেষ করে দিচ্ছিস। তোকে কতদিন ধরে বলছি যে আমার কথা না ভেবে তুই নিজে একটা সংসার কর। এভাবে আর কতদিন চলবে মা? তোর বাবার চলে যাওয়ার পর থেকে সেই যে সংসারের হালটা তুই ধরেছিলিস, আজ পর্যন্ত তুই টেনেই যাচ্ছিস। আমাকেও যদি একটু কাজ করতে দিতিস মা, তাহলেও তো সংসারে একটু উন্নতি হতো। কাজ করে করে আমার ফুলের মতো মেয়েটার কি যে হাল হচ্ছে দিন দিন। আমি কিছুই জানি না বিধাতা, কিছুই জানি না। আমার কথার উত্তর দে মা। মা, তুমি চুপ করবে? তোমার এই কথাগুলো শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। আমি তো তোমায় বলেছি আমি এখন বিয়ে করব না, আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর বাকি সব কিছু। আর আমি যদি এখন বিয়ে করে চলে যাই, আমি এত স্বার্থপর হতে পারবো না মা। তুমি ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, এখন যদি যে আমাকে বিয়ে করে সে তোমাকে মেনে না নেয়, আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে মা। মারে, আমার বয়স হয়েছে, আমি আর কতদিনই বা এই ভুবনে থাকবো বল? তোর ভবিষ্যতের কথাও তো আমাকে ভাবতে হবে। আমাকে একটু ভাবতে দে না রে মা, আর কত করবি? মা, এসব কথা শুনতে আমার একদম আর ভালো লাগছে না। এখন ঘরে চলো তো। কি গো রূপার মা, তোমার মেয়ে কোথায় গেল? তোমাকে না সেদিন বলেছিলাম যে আমার সাথে একটু জরুরি ভিত্তিতে কথা বলো, কিন্তু তুমি তো আমার বাড়িতে গেলেই না। কি যাব দিদি, আপনি যে বিষয়ে কথা বলবেন সে বিষয় তো রূপার সাথে কথাই বলা যায় না। কতবার করে বোঝাচ্ছি, কিন্তু সে তো আমার কোনো কথাই কানে নিচ্ছে না। শোনো রূপার মা, ভালো সম্বন্ধ সবসময় আসে না গো। আমি তোমার মেয়ের ভালোর জন্যই বলছি। পাত্রপক্ষ ভালো আছে, মেয়েটা সুখী থাকবে, তুমি ওকে রাজি করাও। বিয়ের বয়স যখন পেরিয়ে যাবে তারপর দেখবে সুপাত্র ভালোভাবে খুঁজেও পাওয়া যাবে না। তুমি তো বুঝদার মানুষ, তুমি বোঝালে অবশ্যই বুঝবে। আমার মেয়েটাকে কেঁদে কেঁদেও বুঝিয়েছি দিদি, কিন্তু কোনো লাভ হয়নি। সে শুধু আমার কথাই চিন্তা করে। সে বলে যে ছেলে আমাকে তার মায়ের মতো ভালোবাসতে পারবে তাকেই সে বিয়ে করবে। তোমাদেরকে যার কি বলবো, আমি কিছু বলার নেই। এরকম ছেলে কি আদৌ পাওয়া যাবে নাকি, যে নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসবে, আবার নিজের বাড়িতেও রাখবে? বুঝেছি, তোমার মেয়ের এই জীবনে আর বিয়ে হবে না। কাকিমা, আমার বিয়ে নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না। আমার যখন সময় হবে, যখন ভালো পাত্র আমি খুঁজে পাবো, তখন দেখে নেবক্ষণ। এখন দয়া করে এসব বিষয়টা একদম বন্ধ রাখুন। আমি কাজ করছি, মাকে সেবা যত্ন করছি, এগুলো কি আপনাদের একদম ভালো লাগছে না কাকিমা? দেখলে দেখলে তোমার মেয়েটার কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছে। তা বলি, তোর মায়ের সাথে আমি কি রকম কথা বলছি শুনি? তোর বিয়ের কথাটাই তো বলছি নাকি? যে চ্যাটাং চ্যাটাং কথা বলিস, এই চ্যাটাং চ্যাটাং কথা নিয়ে কখনো সংসার করতে পারবি না রে। তোর ভালোর জন্যই একটা পাত্রের সম্বন্ধ নিয়ে এখানে এসেছিলাম,
কিন্তু তুই যখন রাজি না, তাহলে তোকে বলে আর কোনো লাভ নেই। মা রূপা, পাত্রটা তো ভালো ছিল, দয়া করে একটু দেখ না রে। আর কত তুই আমার কথা চিন্তা করবি বল? মা, তুমি চুপ করো। আমি আমার জন্য কি ভালো হবে সেটা খুব ভালো মতোই জানি। আর কাকিমা যে পাত্রের কথা বলছে সেই পাত্র সম্পর্কেও আমি খুব ভালো মতো জানি। যৌতুক ছাড়া ওই পাত্র কখনো কোনো মেয়েকে বিয়ে করবে না মা। আহা হা হা, কি সত্যবাদী সাবিত্রী রে বাবা। তা বলি, এই যুগে কোনো মেয়েকে কোনো ছেলে কি যৌতুক ছাড়া বিয়ে করতে শুনেছিস? ছেলেদেরকে কিছু দিয়ে তারপর মেয়ে দিতে হয়। এভাবে কোনো ছেলে মেয়েকে এমনিতে বিয়ে করে নিয়ে যায় না রে। তো ওদের সাথে কথা বলে আমার আর কোনো লাভ নেই। আমি এখান থেকে চললাম, তোরা থাক। মা, আমি কাজে যাচ্ছি। শোনো মা, আর আসার সময় আজকে মাইনে পাবো, তখন আমি খুব করে বাজার হাট করে নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা। আর শোন, পয়সা একটু কম খরচ করিস। জানিসই তো, পুরোটা মাস আমাদেরকে হাহাকার হয়ে থাকতে হয়। আর আমার জন্য বাড়তি কোনো খরচ করিস না মা। আমার কোনো কিছুরই দরকার নেই। বাড়তি কি খরচ করি মা? আমি তো তোমার জন্য একটা শাড়ি পছন্দ করেছিলাম। তোমার এই একটা শাড়ি পরে আর কতদিন কাটাবে বলো তো? আর তোমার ওষুধপত্রগুলো তো আনতে হবে নাকি? ডাক্তার কাকু তো বলেছে যেন ওষুধগুলো ঠিক মতো খেতে। আচ্ছা মা, আমার হাতে সময় নেই, আমি আসি। মাকে বিদায় জানিয়ে রূপা কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। কিন্তু কাজে যাবার পথে রূপার সাথে দেখা হয় পাড়ার এক দাদার সাথে। আরে রকি দাদা, তুমি এখানে? আমাকে কি কিছু বলবে? তোকে কিছু বলতে চাই না, আবার অনেক কিছু বলতে চাই। আমি যা বলবো তা তো তোর একদম ভালোই লাগবে না। আরে দাদা, এটা আবার কেমন কথা? তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে সরাসরি বলে ফেলো। আর আমি তোমাকে তো কখনোই পর ভাবি না, আমি তো আপনই ভাবি। বলো বলো দাদা, কি বলবে আমাকে? কোনো সমস্যা নেই। বলছি যে নিজের বিধবা মায়ের জন্য নিজের জীবনটা একদম নষ্ট করিস না রে। তোর একটা জীবন আছে, তুই বিয়ে করে সংসার কর, এতেই তোর সুখ হবে। তোর মা আজ আছে কাল নেই, তারপর তোর জীবনের কি হাল হবে শুনি। কিন্তু দাদা, আজ যদি আমি মাকে একা ফেলে চলে যাই, মায়ের কি অবস্থা হবে? শুধু নিজের কথা ভাবলেই হবে? নিজের গর্ভধারিণী মায়ের কথা ভাববে না? এই যে দেখো, তুমিও তো তোমার মায়ের কোনো খোঁজ খবর নাও না। তোমার মা দেখেছো রাস্তার পাশে ভিক্ষা করে, কিন্তু তুমি চাইলেই তোমার মাকে অনেক ভালো একটা স্থান দিতে পারতে। কি? তোর ছোট মুখে এত বড় কথা? তোকে আমি ভালোর জন্য বলেছি, আর তুই মাকে নিয়ে বাজে বাজে কথা বলছিস? দাদা, সত্যি কথাগুলো সবসময় তেতোই হয়। তোমার মাকে নিয়ে তুমি একটু ভাবো, তাহলে দেখবে তোমার জীবনে অনেক সুখ হবে। আমি আমার মাকে নিয়ে আপাতত ভাবছি, আমি আর অন্য কিছুই ভাবি না। যে মা নিজে না খেয়ে নিজের সন্তানের মুখে খাবার তুলে দেয়, যে কষ্ট করে সন্তানকে লালন পালন করে, তাকে ভুলে কি করে অন্যের ঘরে চলে যাব বলো? যে ছেলে আমার মাকে নিজের মা মনে করে আমাকে বিয়ে করতে পারবে, আমি তাকেই বিয়ে করব। এটার জন্য আমি যত দিন ইচ্ছে এভাবেই থাকবো। তোর যা ইচ্ছে তাই কর গিয়ে, তোকে আর কোনোদিন উপদেশ দিতে যাব না। আমার ঢের শিক্ষা হয়েছে। আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে। কোদালটা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। শোন রে রূপা, কালকে আমরা সবাই শহরে চলে যাব, আর তোকে কাজে আসতে হবে না। আসলে তোর জন্য অনেক মায়া লাগছে রে। তুই অনেক দিন যাবত আমার বাড়িতে কাজ করছিস, কিন্তু কি করব বল, এই গায়ে থাকা যে আমাদের আর ভালো লাগছে না। আমরা শহরের মানুষ, তাই শহরেই ফিরে যেতে হবে। এ কি বলছেন দিদি? আপনারা যদি শহরে চলে যান, আমার সংসারটার কি হাল হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। আপনারা আর কটা দিন থেকে যান না, আর এই অজপাড়া গায়ে আমাকে কেউ কাজ দেবে না। আমার কি হবে দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রূপা, তুই অনেক ভালো মেয়ে, তোর একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর শোন, একদম ভেঙে পড়িস না। আমি তোকে কটা টাকা বাড়িয়ে দিয়ে যাব, সেগুলো দিয়ে দিব্যি অনেক দিন চলে যাবে, বুঝেছিস? আর কান্নাকাটি করিস না। আর শোন, আমাদের গায়ে কেন কাজ করতে হবে? আশেপাশের যে গাগুলো আছে ওগুলোতেও একটু কাজ খুঁজে দেখিস।
একদম একটা কাজ না একটা কাজ পেয়ে যাবি। দিদি গো, আপনার এখানে আমি অনেক দিন যাবৎ কাজ করছি, তাই এই বাড়িটাকে নিজের বাড়ির মতোই লাগতো। আপনারা চলে যাচ্ছেন, এই কথাটি শুনে বুকের ভেতরটা কেমন যেন করছে। যদি কখনো গায়ে ফেরেন, অবশ্যই আমার সাথে একটু দেখা করবেন দিদি। অবশ্যই দেখা করবো রে রূপা। আর শোন, তোর মতো এরকম একটা সৎ ভালো সুন্দরী মেয়ে আসলে খুব কমই আছে। খুবই মিষ্টি মেয়ে তুই। তোর সাথে আমার এতদিনের সম্পর্ক, তুই আজ পর্যন্ত আমার সাথে উঁচু গলায় কথা বলিসনি। আচ্ছা শোন, টাকাটা নিয়ে এখন বাড়ি ফিরে যা, কেমন? কেউ কি আছো? আমাকে দয়া করে একটু সাহায্য করো না, আমার যে খুব কষ্ট হচ্ছে গো। কেউ কি আছো এখানে? আমার যে খুব কষ্ট যন্ত্রণা হচ্ছে, কতদিন ধরে কিচ্ছুটি খাই না আমি। দয়া করে কেউ আমাকে সাহায্য করো না। আরে আরে, কে তুমি বুড়িমা? এখানে বসে বসে কেনই বা কান্না করছো? আহারে, তোমাকে দেখে আমার নিজের ঠাম্মার কথা মনে পড়ে গেল। বলো না গো বুড়িমা, কি হলো তোমার? আর বলিস না বাছা, আমার ঘরে ছেলে মেয়ে সবাই আসে, কিন্তু তারা কেউ আমাকে দেখতে পারে না। ছোটবেলা থেকে তাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু আজ তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এ কি বলছো বুড়িমা? এটাও কি সম্ভব? তোমার মতো এরকম একটা বুড়ো মানুষকে কি করে ধাক্কা মেরে বের করে দিল? বলো বুড়িমা, তোমার কি সাহায্যের দরকার? আমি তোমার জন্য সব করতে রাজি আছি। আমি যে মায়েদের কষ্ট একদম সহ্য করতে পারি না বুড়িমা। বলো বুড়িমা, তোমার কি লাগবে? আমার কিছু লাগবে না রে মা, আমাকে শুধু এক বেলা পেট পুরে খাওয়ালেই চলবে। আমার আর কিচ্ছুটির দরকার নেই। কিন্তু তুই আমাকে কেন সাহায্য করবি মা? তুই তো আমাকে চিনিস না। বুড়িমা, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আমার বৃদ্ধা মাকে নিয়ে আমার সংসার। আমি জানো, মায়েদের কষ্ট একদম সহ্য করতে পারি না, কারণ আমার মাকে আমি দেখেছি আমার চোখের সামনে কত কষ্ট করে আমাকে বড় করেছে। আসলে দুর্ভাগা তো তারা যারা নিজেদের মায়েদেরকে যত্ন করতে জানে না। বুড়িমা, এখনই এখনই চলো আমার সাথে, আমার বাড়িতে চলো। বৃদ্ধা বুড়িমা এবং রূপার কথাগুলো জঙ্গলের এক পাশ থেকে একজন ভদ্রলোক সব শুনছিলেন, কিন্তু তিনি কে? বিশ্বাস করো তোমরা, আজকে কতদিন পর যে আমি পেট পুরে দুটো খেয়েছি, সেটা বিধাতাই জানে। তোমাদের অনেক মঙ্গল হোক মা। আমি জানি তোমাদের মতো ভালো মানুষ এই ধরে নিতে খুব কমই আছে। দিদি, আমার মেয়েটার জন্য একটু আশীর্বাদ করুন, সে জন্য জীবনে অনেক বেশি সুখী হয়। জানেন দিদি, আমার যত চিন্তা আমার এই মেয়েটাকে নিয়ে। সারাটা জীবন সে আমার কথাই ভেবে গেল, নিজের কথা একবারও ভাবলো না। না বুড়িমা, আমার মায়ের জন্য তুমি প্রার্থনা করো, যেন সারা জীবন আমি মায়ের সঙ্গে থাকতে পারি। আর আমার মাথায় যত চুল আছে তত বছর যেন আমার মা বেঁচে থাকে। তোদের দুজনের স্বপ্নই সত্যি হবে, আমি তোদেরকে আশীর্বাদ করলাম। তোরা খুব তাড়াতাড়ি সুখী হবি রে মা। আমি তাহলে আসি কেমন? আবার কোনো দিন তোদের সাথে আমার আবার দেখা হবে। কিন্তু বুড়িমা, তুমি এখন কোথায় যাবে? তোমার যে যাওয়ার কোনো জায়গা নেই। তুমি আমাদের সাথে থেকে যাও না গো। আমি তোমাকে নিজের ঠাম্মির মতো করে মাথায় তুলে রাখবো, দয়া করে আমাদের সাথে থেকে যাও না গো বুড়িমা। না রে মা, আমার যে আর বেশি সময় নেই এখানে থাকার। আমাকে যে এখনই যেতে হবে, আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তোরা থাক কেমন? তোদের সব সময় মঙ্গল হোক মা, সব সময় মঙ্গল হোক। আরে কে তুমি বাবা? আমার বাড়িতে যে, তোমাকে তো আমি কোনো দিন দেখিনি। তোমার পরিচয় কি?
আমাকে আপনি চিনবেন না মা, আমি পাশের গায়ের জমিদারের একমাত্র ছেলে রাজন। তবে আমার এই তিন কুলে কেউ নেই, সকল জমিদারিত্বের দায়িত্ব এখন আমার ঘাড়ে। এ কি বলছেন হুজুর? আমাদের আমাদের বাড়িতে হঠাৎ আপনি? আমরা কি কোনো ভুল করেছি হুজুর? আমাদেরকে ক্ষমা করে দিন। আরে না মা, এত উদ্গ্রীব হবেন না। আমি এসেছি একটা বিয়ের সম্বন্ধ নিয়ে। আমি আপনার মেয়ে রূপাকে খুবই পছন্দ করি, তাই রূপাকে আমি বিয়ে করব। এ কি বলছেন আপনি হুজুর? আমাকে আপনি কোথায় দেখলেন? আর আমি তো আপনাকে এই জীবনে কোথাও দেখিনি। আমাকে হঠাৎ বিয়ের কথা বলছেন? আপনি কি আমাদের সাথে কোনো ষড়যন্ত্র করছেন? গতকালকে একজন বুড়ি মহিলা এসেছিলেন না, সে আমার লোক। আমি ওই জঙ্গলের পাশে ওনাকে প্রত্যেক দিন ওখানে বসাতাম। যে কোনো একজন দয়ালু মেয়ে ওনাকে সাহায্য করত, আমি তাকে বিয়ে করতাম। কিন্তু গত 2 বছর যাবৎ আমি ওই বুড়ি মহিলাকে ওখানে বসাচ্ছি, কোনো মেয়ে তাকে সাহায্য করে না। কি বলছেন এসব? আমি তো ওই জঙ্গলের রাস্তা দিয়ে অনেক বছর যাবৎ যাই না, কিন্তু গতকালকে কি মনে করে ওদিকে গিয়েছিলাম জানি না। সবই ঈশ্বরের খেলা রূপা, সবই ঈশ্বরের খেলা। মা, আমার মা মরে গেছে, আপনি কি আমার মা হবেন? আমি রূপাকে নয়, আপনাকে আমার মা হিসেবে আমার গায়ে নিয়ে যাব। চলুন মা, আমার সাথে চলুন। অবশেষে গায়ের জমিদারের ছেলের সাথে রূপার বিয়ে হয়ে যায়। রূপার মা তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার মেয়ে জমিদার গিন্নি। আমি বিশ্বাসই করতে পারছি না বাবা, যে আমাদের মতো অধম পরিবারের একজন মেয়েকে তুমি তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে, আর আমার মতো একজন নারীকে তুমি মা হিসেবে মানবে। কেন বিশ্বাস করতে পারছেন না মা? এই ধরনীতে আমরা সবাই মানুষ, গরিব ধনী, কে বড় কে ছোট, কার টাকা বেশি কার টাকা কম, এগুলো দেখে কি লাভ? দিন শেষে আত্মীয়তা, ভালোবাসা, সম্পর্ক, এগুলোই সব থেকে প্রধান। আমার মেয়ে ঠিকই বলতো যে মা, ধৈর্য ধরো, দেখবে একদিন আমার এরকম সুপাত্র পাবো যে তুমি কল্পনা করতে পারবে না। মা, শুধু রূপাই সুপাত্র পাইনি, আমিও আমার মনের মতো গিন্নি পেয়েছি। আমি যদি ধৈর্য না ধরতাম, এতদিন এই পরীক্ষাটা না নিতাম, আমি রূপার মতো এরকম মেয়েকে কখনো স্ত্রীরূপে পেতাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আমার মাকে আবারও ফিরে পেয়েছি। অবশেষে রূপার স্বপ্নটা সত্যিই হয়, আর তারা সবাই মিলে সুখে দুঃখে একসাথে জীবনযাপন করতে শুরু করে।